তারা অনেক কিছু নিজেদের চোখ দিয়ে দেখতে পান না। শব্দটা বলছি ক্ষমতায় থাকেন, আসলে শব্দটা হবে যারা দেশ পরিচালনায় থাকেন। কিন্তু আমাদের রাজনীতিবিদরা যারা দেশ পরিচালনার জন্য আসেন তারা নিজেদেরকে ভাবেন ক্ষমতায় আছেন, ক্ষমতায় থাকেন, ক্ষমতায় থাকবেন। এটা একটা ভুল টার্ম, এটা তারা মনে প্রাণে বিশ্বাস করেন। তো ডক্টর ইউনূসের সরকার তো ক্ষমতায় নেই। ডক্টর ইউনূসের সরকারকে বা ডক্টর ইউনূসকে গণ অভ্যুত্থান ঘটানো ছাত্র জনতা আমন্ত্রণ জানিয়ে দেশ পরিচালনার জন্য দায়িত্বে নিয়ে এসেছেন। তো যাদের কথা বলছিলাম যারা ক্ষমতায় থাকেন তারা নিজেরা অনেক কিছু নিজেদের চোখ দিয়ে দেখতে পান না, তারা গুরুত্বপূর্ণ সব কিছু দেখেন গোয়েন্দাদের চোখ দিয়ে। রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে সেই গোয়েন্দা সংস্থাগুলোর চোখ দিয়ে তারা দেখেন। সেই গোয়েন্দা সংস্থাগুলোর চোখ দিয়ে দেখতে গিয়ে তারা সত্য ঘটনাগুলোকে, ন্যায্যতার দাবিতে যে আন্দোলনগুলো হয় সেগুলোকে, মানুষের বক্তব্য বা মানুষের মনোভাবকে, যখন ক্ষমতায় যারা থাকেন তারা যখন নিজেদের চোখ দিয়ে দেখেন না, নিজেদের কান দিয়ে শোনেন না, তারা যখন গোয়েন্দাদের চোখ দিয়ে দেখেন এবং গোয়েন্দাদের কান দিয়ে শোনেন, তাহলে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো হয়ে যায় কোট আনকোট ষড়যন্ত্র। গোয়েন্দারা সবসময়ই ক্ষমতায় যারা থাকেন তাদেরকে বোঝান যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ধরুন পোশাক শিল্প শ্রমিকরা একটি আন্দোলন করছে, তাদের তর্কের জন্য বলছি যে বেতন বাড়াতে হবে। গোয়েন্দারা সেটাকে সরকারের পর্যায়ে এনে বোঝায় যে পোশাক শিল্প শ্রমিকদেরকে বাইরের থেকে বিরোধী দলের কোনো একটা পক্ষ উস্কানি দিয়ে তাদেরকে মাঠে নামিয়েছে, এটা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। এবং সরকার বাহাদুর ক্ষমতায় যিনি থাকেন তিনি এটা বুঝে নেন যে পোশাক শ্রমিকরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অর্থাৎ তাদেরকে দিয়ে ষড়যন্ত্র করানো হচ্ছে। এই যে রাষ্ট্রীয় একটা মেকানিজম, তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের তো এরকম হওয়ার কথা না। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারেও এই যে গোয়েন্দাদের যে নেটওয়ার্ক একটা রাষ্ট্রীয় নেটওয়ার্কে থাকে, সেটার দ্বারা নানাভাবে প্রভাবিত হচ্ছেন, অথবা তাদের কাছে এই তথ্যগুলো আসছে। গোয়েন্দা কারা? ধরেন ডিবি একটি গোয়েন্দা সংস্থা, এনএসআই একটি গোয়েন্দা সংস্থা, এসবি একটি গোয়েন্দা সংস্থা, সিআইডি একটি গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই একটি গোয়েন্দা সংস্থা। এরা বিভিন্ন রকমভাবে সংবাদ দেয় এবং সেই সংবাদগুলোর অধিকাংশই থাকে সরকারে যারা থাকেন বা দেশ পরিচালনায় যারা থাকেন বা যারা ওই যে ক্ষমতায় থাকেন বলে দাবি করেন তাদেরকে খুশি করার জন্য। এই কথাগুলো কেন বলছি? আসলে এই কথাগুলো বলছি এই কারণে যে গত এই 1.5 মাসে পিটিয়ে হত্যার মতো অনেকগুলো ঘটনা ঘটেছে। গত 1.5 মাস বলতে ডক্টর ইউনূসের সরকার যতদিন পর্যন্ত দেশ পরিচালনায় আছেন সেই সময় পর্যন্ত প্রায় 20 জন মতো মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে যেটা খুব চাঞ্চল্য তৈরি করেছে সেটা হচ্ছে 3টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 3টি হত্যাকাণ্ড ঘটেছে, অর্থাৎ 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটা নিয়ে গতকালকে বলেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতা, পা হারানো ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল, তাকে যে কিভাবে নির্দয়ভাবে পিটিয়েছে সেই বর্ণনা দেয়াটাও খুব কষ্টকর। প্রথমে তাকে পেটানো হয়েছে চুরির অপরাধে, তারপরে তাকে আবার কিছুটা সুস্থ করা হয়েছে, ভাত খাওয়ানো হয়েছে, সেটা ভিডিও করা হয়েছে। সে ভাত খেয়েছে, ভাত খাওয়ার পরে তাকে আবার পিটিয়ে হত্যা করেছে। মস্তিষ্ক বিকৃত সিরিয়াল কিলার ছাড়া কারো পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। গ্রেপ্তার করা হয়েছে, এটা কিছুটা আশার খবর, কিন্তু যতই গ্রেপ্তার করা হোক, যদি ফাঁসিও দেয়া হয় তবুও এই ঘটনা মন থেকে মুছে যাবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক একজন নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো ঘটার পরে, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঘটার পরে সরকারের ভেতর থেকে যে প্রতিক্রিয়া প্রত্যাশিত ছিল আমরা সেই প্রতিক্রিয়াটা লক্ষ্য করিনি। ধারণা করি যে সরকারের কাছে যে গোয়েন্দা তথ্য গেছে বা সরকারের নীতি নির্ধারকরা বা সরকারের উপদেষ্টারা যে গোয়েন্দা তথ্য পেয়েছেন সেই গোয়েন্দা তথ্যই তারা বিশ্বাস করেছেন, সাধারণ জনমানুষের মনোভাব তারা বুঝতে পারেননি।
স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি শুনেছি যে তিনি ভালো মানুষ, কিন্তু সামরিক বাহিনী থেকে এসেছেন, তিনি ক্যান্টনমেন্টের ওই ধারা থেকে বের হয়ে আসতে পারছেন না। তিনি বলছেন আমি নির্দেশ দিয়ে দিয়েছি, এখন ওই নির্দেশ যে কোথাও কার্যকর হচ্ছে না তিনি সেটা বুঝতে পারছেন না। বিশ্ববিদ্যালয় পিটিয়ে হত্যা করা হচ্ছে, তার কোনো মানে মানুষ আশ্বস্ত হবে এরকম কোনো বক্তব্য তার জায়গা থেকে পাওয়া যাচ্ছে না। খাগড়াছড়ি এবং রাঙামাটিতে যে নিপীড়ন নির্যাতন চলছে, গুলি করা হচ্ছে, বাড়িঘরে আগুন দেয়া হচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়া হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো উপস্থিতি লক্ষ্য করছি না। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে দাবি করা হয়েছে যে পরিস্থিতির উন্নয়ন, খাগড়াছড়ি এবং রাঙামাটির পরিস্থিতির উন্নয়নে আমরা কাজ করছি। স্বরাষ্ট্র উপদেষ্টা আগামীকাল এই এলাকা পরিদর্শনে যাবেন। আমার ধারণা যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জোর করে পাঠানো হচ্ছে, তার নিজের থেকেই বুদ্ধি এসেছে আমি মনে করছি না। তো এই যে রাঙামাটিতে কি ঘটলো, খাগড়াছড়িতে কি ঘটেছে, কয়েকশো আদিবাসী জঙ্গলে লুকিয়ে থাকলেন, প্রথম অবস্থাতে সংবাদ আসলো যে সেটেলাররা বাঙালিরা তাদের উপর আক্রমণ করেছে, এটা কি সত্যি? মূল ঘটনাটা কী ছিল? সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকাটা কী ছিল? স্বরাষ্ট্র উপদেষ্টা কি উদ্যোগ নিয়েছিলেন? প্রকৃত তথ্য জেনেছেন যে কয়েকশো পরিবার কেন সারা রাত জঙ্গলে লুকিয়ে থাকলো, মানুষ কেন মারা গেল, গুলি কেন চালানো হলো? রাঙামাটিতে একই রকমের ঘটনা আমরা এখন লক্ষ্য করছি। আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এখনও ক্যান্টনমেন্টের ভেতরে থেকে মেজর জেনারেল হিসাবে অর্ডার দিয়ে যেভাবে কাজ করতেন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপদেষ্টা হিসেবেও ঠিক একই প্রক্রিয়াতে কাজ করছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে। এই যদি কাজের প্রক্রিয়া হয় তাহলে তার ব্যর্থতা পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। সতর্ক হতে হবে। গোয়েন্দা তথ্য বিশ্বাস করা যাবে না, গোয়েন্দা তথ্য বিশ্বাস করা যাবে না। আবারও বলছি, গোয়েন্দা তথ্য বিশ্বাস করা যাবে না। গোয়েন্দা তথ্য যদি বিশ্বাস করা যেত তাহলে শেখ হাসিনা সরকারের পতন হতো না। সাধারণ জনমানুষের ভাষা বুঝতে হবে, সাধারণ জনমানুষের ভাষা শুনতে হবে। একটি বিষয় ভুলে গেলে চলবে না যে শেখ হাসিনার সরকার আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এক নয়। তিনজনকে পিটিয়ে হত্যা করার যে প্রতিক্রিয়া, এটা যদি শেখ হাসিনা সরকার হতো, ৩০০ জনকে পিটিয়ে হত্যা করলেও এই প্রতিক্রিয়া হতো না। কারণ শেখ হাসিনার ইমেজই ছিল এমন যে সে মানুষ হত্যা করবে, সে মানুষ হত্যা করতে পারে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ হচ্ছে একটা মানবিক ইমেজ, শান্তিতে নোবেল বিজয়ীর ইমেজ, যে মানবতার বাণী নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়ান, যে মানুষের কথা শোনেন, গরিব মানুষের জন্য যিনি গ্রামীণ ব্যাংক গড়ে তুলেছেন, ১ কোটি মানুষের যিনি কর্মসংস্থান করেছেন, সেই মানুষটির সরকারের অবস্থার শেখ হাসিনা সরকারের সঙ্গে তুলনা করলে হবে না। শেখ হাসিনা যদি ১০০ মানুষ হত্যা করে আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময় যদি একজন মানুষকে একটা চর দেওয়া হয়, তার এই চর দেওয়ার প্রতিক্রিয়া অনেক বেশি হবে। এটা বর্তমান সরকারকে বুঝতে হবে। সাধারণ জনমানুষ সরকার সম্পর্কে কি ভাবছে? আবারও বলছি, সাধারণ জনমানুষ সরকার সম্পর্কে কি ভাবছে? বাংলাদেশের আওয়ামী লীগের অল্প কয়েকজন মানুষ ছাড়া বাংলাদেশের সব মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সাফল্য দেখতে চায়, সাকসেস দেখতে চায়, কোনো ব্যর্থতা দেখতে চায় না। তো সেরকম একটি সরকার ক্রমান্বয়ে এই ১.৫ মাসের মধ্যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং ফাংশন করছে না, এরকম কথা প্রচলিত হয়ে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। এই কথা প্রচলিত হতে যাওয়া যাবে না, এবং না যাওয়ার জন্যে সরকারের যারা উপদেষ্টা আছেন তাদেরকে সরাসরি জনগণের কথা শুনতে হবে, সরাসরি জনগণের চোখ দিয়ে, সরাসরি তাদের নিজেদের চোখ দিয়ে পরিস্থিতি দেখতে হবে, সরাসরি শুনতে হবে, গোয়েন্দাদের কাছ থেকে শুনে। গোয়েন্দাদের কথা নিশ্চয়ই শুনবেন, কিন্তু সেটাই একমাত্র বিশ্বাস করবেন না। গোয়েন্দাদের সব ভুল দেয় তা নয়, সেটাই একমাত্র সত্য, সেটা বিশ্বাস করবেন না। গোয়েন্দারা বলবে ষড়যন্ত্র হচ্ছে, আপনাকে বিশ্বাস করতে হবে যে ষড়যন্ত্র হচ্ছে না। মানুষ কোনো না কোনো কারণে আমার বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে বা তার নিজের চাহিদার জন্য মানুষ কিছুটা ক্ষিপ্ত হয়ে আছেন।
সেই মানুষের ক্ষিপ্ততাটা বুঝতে হবে। এতদিন ধরে পোশাক শ্রমিকরা আন্দোলন করছেন, শুধু বহিরাগত 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 এই কোরাস গান গাইলে হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে, শিল্প উপদেষ্টাকে, বাণিজ্য উপদেষ্টাকে শ্রমিকদের কথা শুনতে হবে। ভুলে গেলে চলবে না যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে এই শ্রমিকরাও একটা অংশ। এই শ্রমিকরা শেখ হাসিনার পক্ষে অবস্থান নেয়নি, এই শ্রমিকরা ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিল। সুতরাং তাদের কথা শুনতে হবে। শুধু বহিরাগত বলে পুলিশ দিয়ে সমস্যার সমাধান করলে হবে না, পুলিশ দিয়ে সমাধান করলে হবে না, আর্মি দিয়ে সমাধান করলে হবে না। আর্মি থাকবে, পুলিশ থাকবে, অভিযান চালাবে, সন্ত্রাসী ধরবে, সব ঠিক আছে, কিন্তু মূল কাজটি করতে হবে উপদেষ্টাদের, পরিচালনা করতে হবে উপদেষ্টাদের। পার্বত্য চট্টগ্রাম সমস্যার সামরিক সমাধান নাই, হবে না। 27 বছর যুদ্ধ করে সমাধান পাওয়া যায় নাই। কিছুটা সমাধান এসেছিল চুক্তি করে, চুক্তি বাস্তবায়ন না করার কারণে সেটাও ক্রমান্বয়ে ম্লান হয়ে গেছে। এখন আমরা যে ঘটনা দেখছি, এই ঘটনাটা শেখ হাসিনা সরকারের সময় হলে এত আলোড়ন তৈরি করতো না, আমরা ওইভাবে কথা বলতাম না। আমরা এখন কথা বলছি কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার জনগণের সরকার, ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার, জনগণের সরকার। সেই জনগণের সরকার যদি জনগণের কথা না শোনে তাহলে কে শুনবে তার কথা? ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের কথা শুনবেন, এটা বাংলাদেশের সব মানুষ বিশ্বাস করে এবং তিনি শুনছেন ও শোনার চেষ্টাও করছেন। কিন্তু তার কিছু উপদেষ্টা আছে, সেই উপদেষ্টারা আকাশ দিয়ে হাঁটছেন, মাটিতে তাদের পা পড়ছে বলে মনে হচ্ছে না, তারা ফাংশন করছেন এটা মনে হচ্ছে না। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জনবান্ধব হতে হবে, জনগণকে বুঝতে হবে, বাংলাদেশ বুঝতে হবে। শুধু ক্যান্টনমেন্ট বুঝলে স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালন করতে পারবেন না, তিনি ব্যর্থ হবেন। তিনি ব্যর্থ হলে সরকার ব্যর্থ হবে, সরকার ব্যর্থ হওয়া মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থ হওয়া, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থ হওয়া মানে বাংলাদেশের 17 কোটি মানুষের ব্যর্থ হওয়া, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থ হওয়া মানে বাংলাদেশের ব্যর্থ হয়ে যাওয়া। এই জায়গাতে কোনো অবস্থাতেই পৌঁছানো যাবে না। আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ব্যক্তিত্ব, তার যে যোগ্যতা, তার যে সক্ষমতা, তার যে দূরদৃষ্টি, মানুষের প্রতি তার যে মানবতা, এই সব কিছু মিলিয়ে এই সরকার অবশ্যই সফল হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যারিশমা, যোগ্যতা, দক্ষতা এবং মানবতা এবং সাধারণ মানুষের প্রতি দরদ যে কতটা, সেটা বোঝা গেছে আরব আমিরাত যখন বাংলাদেশি শ্রমিকদের 39 জন না 60 জন শ্রমিকদের যখন জেল দিয়েছে, সুনির্দিষ্ট করে ডক্টর মোহাম্মদ ইউনূস আমিরাতের সঙ্গে কথা বলে সেই দণ্ড মওকুফ করিয়েছেন। এটা আমিরাতের ইতিহাসের একটা বিরল ঘটনা, সংযুক্ত আমিরাতের ইতিহাসের। এই কাজ তারা কখনো করে না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা এই কাজটি করেছেন। শেখ হাসিনা বছরে কয়েক বছর পর পর আরব আমিরাতে যেতেন, সংযুক্ত আরব আমিরাতে যেতেন, গিয়ে বলতেন আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিক পাঠানোর দ্বার উন্মুক্ত হচ্ছে, কিন্তু হয় কিন্তু না। কেন যেতেন? তিনি যেতেন, তার মেয়ের জামাই ধরা পড়েছিল আরব আমিরাতে, সেখানে তাদের টাকা পয়সা আছে, এই কেন্দ্রিক সংবাদ বা মেয়েকে বাঁচানো, ছেলের মেয়ের হাজব্যান্ডকে বাঁচানো যখন একসঙ্গে ছিল, এখন তো একসঙ্গে নাই, এই কেন্দ্রিক কাজে তিনি রাষ্ট্রীয় সফরে যেতেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস কী করছেন? ওই যে একেবারে সাধারণ শ্রমিকদের জন্য ফোন করে আমিরাত থেকে তাদেরকে ছাড়িয়ে আনছেন। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রধানতম দায়িত্ব জনমানুষের কথা শোনা, প্রকৃত তথ্য জানা, শুধু গোয়েন্দা তথ্য নয়। যেগুলো জানতে পারছেন না সেগুলো তাদের ব্যর্থতা, সরকারের ব্যর্থতাতে ব্যর্থতা হিসেবে স্বীকার করতে হবে। ব্যর্থতাকে ষড়যন্ত্র ট্যাগ দিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যর্থতাকে ষড়যন্ত্রের ট্যাগ দিয়ে কথা বলা যাবে না। সেই কথা যদি বলা হয় তাহলে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনা হবে। বিশ্বাস করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য নয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের পৃথিবীতে আর কিছু পাওয়ার নাই, তিনি সবই পেয়েছেন, এখন বাংলাদেশকে তার দেয়ার। ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই বাংলাদেশকে সেটা দেবেন, বাংলাদেশ